একটু আগেই হার্ষা ভোগলের একটা প্রিভিউ দেখছিলাম যেখানে তিনি কথা বলছিলেন এইবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইন্ডিয়ার যে স্কোয়াডটা হয়েছে সেটা কেমন হলো। এবং সেটা দেখার পর এতটাই ঘাবড়ে গেলাম যে মনে হলো যে বাংলাদেশ এই যে দুবাইতে গিয়েছে ইন্ডিয়ার বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচটা খেলার জন্য, আসলে প্রতিপক্ষ হিসেবে ইন্ডিয়া কেমন যদি অ্যানালাইসিস করতেও বসেন, যেটা ইতিমধ্যে বসে গেছেন আমি মোটামুটি নিশ্চিত যে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট তারা অ্যানালাইসিস করেছে ইন্ডিয়ার এই স্কোয়াডটার উপর, এই টিমটায় আসলে কি আছে, কারা রয়েছেন, কাদের বিরুদ্ধে খেলতে হতে পারে, দুবাইয়ের উইকেট কন্ডিশন অনুযায়ী কারা থাকতে পারেন স্টার্টিং ইলেভেনে, তাদের বিরুদ্ধে পরিকল্পনাটা কেমন হতে পারে। আমার মনে হয় নিজেরাও ভরকে গেছেন অ্যানালাইসিস করতে গিয়ে, কারণ এই ইন্ডিয়া যে স্কোয়াডটা তৈরি করেছে, ইভেন জাসপ্রীত বুমরা এই স্কোয়াডটার সঙ্গে নেই, ইনজুরির কারণে তিনি বাদ পড়েছেন এবং সে কারণে ইন্ডিয়ার শক্তি অবশ্যই বোলিং এ খানিকটা খর্ব হয়েছে। তবে যদি পুরোপুরি ইন্ডিয়ার স্কোয়াডটার দিকে আমরা তাকাই, এই ধরনের একটা স্কোয়াড, এই ধরনের একটা ডেপথ যে স্কোয়াডটায় রয়েছে, যে কোয়ালিটি রয়েছে স্কোয়াডটার মধ্যে, শুধু বাংলাদেশ কেন, এই পুরো ক্রিকেট বিশ্বের যে কোনো দলই আসলে ইন্ডিয়ার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করার আগে দুই তিনবার চিন্তা করবে যে আসলে তাদেরকে কিভাবে হারানো যায়। একদম সবকিছুই পারফেক্ট থাকতে হবে এরকম একটা দলকে হারাতে হলে। ইন্ডিয়া দলটা কারা কারা আছেন নিশ্চয়ই ইতিমধ্যে সবাই জেনেও গেছেন, জানেন স্কোয়াডটা কেমন হয়েছে। জাসপ্রীত বুমরা বাদ পড়ে যাওয়ার পরও এই স্কোয়াডে যেই ধরনের ক্রিকেটাররা আছেন অবশ্যই এক কথায় অসাধারণ, খুব ভালো ফর্মেও তারা রয়েছে। ইংল্যান্ডের সঙ্গে ঘরের মাটিতে তারা সিরিজ খেলেছে এবং ওডিআইতে 3-0 তাদের ধরাশায়ী করে দিয়েছে। ব্যাটাররা দুর্দান্ত ফর্মে আছেন, বোলাররা খুব চমৎকার ফর্মে আছেন। তো সবকিছু মিলিয়ে আসলে কোন ইন্ডিয়াকে বাংলাদেশ ফেস করতে যাচ্ছে সেদিকে একটুখানি চোখ রাখতে পারি। খুব সামারিতে যদি বলি, টপ অর্ডারে শুভমান গিল এবং রোহিত শর্মা আছেন। মানে এতটাই ভালো ফর্মে তারা রয়েছেন যে জাসাসবি জয়সওয়ালের আসলে স্কোয়াডেই জায়গা হয়নি, কারণ তারা জানে যে 3 ম্যাচ হবে, তারপর হয়তো সেমিফাইনাল, ফাইনাল, সর্বোচ্চ 5টা ম্যাচ হতে পারে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইন্ডিয়ার জন্য। তো এই 5 ম্যাচের জন্য তারা তৃতীয় কোনো ওপেনিং অপশনও রাখতে চায়নি তাদের স্কোয়াডের মধ্যে, বরঞ্চ বোলিং বা অলরাউন্ডার ক্যাটাগরিতে তারা বেশি অপশনস রেখেছে। ওপেনিং স্লটে শুভমান গিল এবং রোহিত শর্মাই আছেন এবং তারাই ওপেন করবেন, তারাই মোস্ট প্রবাবলি সবগুলো ম্যাচ খেলবেন এবং এই দুজন যে ফর্মে রয়েছেন, যেই ধরনের একটা চমৎকার পার্টনারশিপ তারা ইতিমধ্যে ফর্ম করেছেন স্পেশালি 50 ওভার ক্রিকেটে, এক কথায় ঈর্ষণীয়। এবং এই টিম ইন্ডিয়ার ওপেনিং পার্টনারশিপকে বিট করা আসলেই খুব ডিফিকাল্ট একটা ব্যাপার। এবং রোহিত শুভমান গিল দুজনই খুব ভালো অ্যাটাকিং মেজাজে ব্যাটিং করেন, অর্থাৎ কেউ কাউকে স্লো করে দেন না। একটা পার্টনারশিপে একজন স্লো পার্টনার, একজন হিটিং পার্টনার হন না, দুজনই এমন তালে রান তুলতে থাকেন যে শুরুতেই পাওয়ার প্লেতে ইন্ডিয়া অনেক দূর এগিয়ে যায় যদি এই দুজন টিকে থাকেন সামহাও। যদি ইন কেস তাদের ওপেনিং পার্টনারশিপটা ভেঙে যায়, আগে কেউ আউট হয়ে যান, 3 নম্বরে আসবেন বিরাট কোহলি, যিনি একজন লেজেন্ড, একজন কিংবদন্তি। এবং স্পেশালি যদি ওয়ানডে ক্রিকেট বলি, তিনি ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য এন্টায়ার হিস্ট্রি অফ ওডিআই ক্রিকেট। তো এই ধরনের একজন ক্রিকেটার, স্পেশালি 50 ওভার আমার কাছে মনে হয় বিরাট কোহলির সবচেয়ে প্রিয় ফরম্যাট হতে পারে। তিনি বলতে পারেন তিনি টেস্ট ক্রিকেট খেলতে পছন্দ করেন, সেখানেও তার রেকর্ড ভালো। ইদানিং সময়টা ভালো যাচ্ছে না। টি20-র কথা বললেও বিরাট কোহলি অবশ্যই হয়তো সেই ক্যাটাগরিতে পড়ছেন না এই মুহূর্তে, খানিকটা পড়তি ফর্ম তার, ইন্টারন্যাশনাল ক্রিকেটকে বিদায়ও জানিয়ে দিয়েছেন ইতিমধ্যেই। তবে বিরাট কোহলি অ্যাজ অ্যান ওডিআই ব্যাটার এক কথায় অসাধারণ। এবং 3 নম্বরে আপনাকে যদি পিক করতে বলা হয় এই সময় আপনি কাকে নেবেন, যে কোনো দল থেকে একটা প্লেয়ারকে আপনি নিতে পারেন আপনার ওভারঅল স্ট্রংগেস্ট ইলেভেনে, 3 নম্বরে হয়তো আপনি বিরাট কোহলিকেই রাখবেন। তো বিরাট কোহলি 3 নম্বরে নামছেন। এরপর 4 নম্বরে যদি দেখেন, সেখানে কেএল রাহুল একটা অপশন রয়েছে তাদের, শ্রেয়াস আইয়ার একটা অপশন রয়েছে, দুজনের মধ্যে একজন হয়তো খেলবেন সেই জায়গাটায়। 5 নম্বরে ঋষভ পান্ত খেলবেন, 6 নম্বরে অক্ষর পাটেল, 7 নম্বরে হার্দিক পান্ডিয়া, 8 নম্বরে রবীন্দ্র জাদেজা। অর্থাৎ তিনজন অলরাউন্ডার রয়েছে এই দলটায়, অক্ষর পাটেল, জাদেজা এবং হার্দিক পান্ডিয়া, যারা কিনা ব্যাটিং বোলিং দুই দিকেই দলকে সুপার একটা সাপোর্ট দেন এবং জেনুইন 3জন বোলার। আপনি তাদেরকে দিয়ে চাইলে 30টা ওভার করাতে পারবেন। যে কোনো দল হলে, অন্যান্য দল যদি হতো ইন্ডিয়া বাদে, তারা অবশ্যই 3জনকে দিয়ে 30 ওভার করাতো, সেই ধরনের সামর্থ্য এই বোলারদের আছে। এবং হার্দিক পান্ডিয়া, জাদেজা এবং অক্ষর প্যাটেলের পর যদি ভাবেন যে না এখানেই বোধহয় শেষ, এখানেই কিছু শেষ নয়, আপনি পরের যে 3জন রয়েছে সেখানে মোহাম্মদ শামি আছেন, যার ওভারঅল আইসিসি ইভেন্ট গুলোর পারফরমেন্স কিন্তু এক কথায় অসাধারণ। এবং শেষ যে 18টা ম্যাচ তিনি আইসিসি ইভেন্ট গুলোতে খেলেছেন, চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ওয়ার্ল্ড কাপ মিলিয়ে 50 ওভার গেমের কথা বলছি, শেষ 18 ম্যাচ থেকে 55টা উইকেট তিনি তুলেছেন। 2023 বিশ্বকাপের হাইয়েস্ট উইকেট টেকার তিনি ছিলেন। সুতরাং মোহাম্মদ শামি কিন্তু মোটামুটি বুমরার পরিপূরক হিসেবে কাজ করে দিতে পারেন এই টুর্নামেন্টে। এবং বুমরার জায়গায় যিনি হয়তো জায়গা পেয়ে যাবেন তিনি হচ্ছেন আশদীপ সিং। এবং এতে করে আমার মনে হয় ইন্ডিয়ার বোলিং স্ট্রেংথটা এক প্রকার ভালোই হয়েছে তাদের, কারণ একজন বাহাতি পেস বোলার তারা কিন্তু পেয়ে যাচ্ছে আশদীপের মাধ্যমে, যিনি নতুন বল এবং পুরনো বল দুই ধরনের বোলিংটাই কিন্তু খুব ভালো করতে পারে। এবং একজন মিস্ট্রি স্পিনারের জায়গা তাদের রয়েছে,
সেখানে অবশ্যই অপশনস হিসেবে দুজন আছেন, কুলদীপ যাদব আছেন এবং সেই সাথে বারুণ চক্রবর্তী আছেন। এই দুজনের মধ্যে যে কোনো একজন হয়তো সুযোগ পেতে পারেন। দুজনকেই সুযোগ দেওয়াটা বেশ কঠিন হয়ে যাবে টিম ব্যালেন্সের কথা চিন্তা করলে। তবে যদি একজন ব্যাটার কমিয়ে বা একজন অলরাউন্ডার কমিয়ে দুজন স্পিনার খেলাতে চান, সেই ক্ষেত্রেও কিন্তু অপশনটা থেকে যায়। আকসার প্যাটেলকে যদি ড্রপ করে বারুণ চক্রবর্তীর সঙ্গে কুলদীপ যাদবকেও নামিয়ে দেয় ইন্ডিয়া, আপনি কিন্তু অবাক হবেন না। তার মানে কি, যদি দুবাইতে টার্নিং উইকেট অ্যান্টিসিপেট করা হয়, সেই ক্ষেত্রেও কিন্তু ইন্ডিয়া চাইলে 4 স্পিনার, 2 পেসার এবং সাথে হার্দিক পান্ডিয়া, এরকম একটা ফরমেশন নিয়ে তারা কিন্তু খেলতে পারে। আর যদি পেসি ধরনের উইকেট হয় বা রোড ফ্ল্যাট ধরনের উইকেট হয়, যেখানে হয়তো স্পিনাররা খুব বেশি সুবিধা আদায় করতে পারবেন না বা কন্টেইনমেন্টের দিকে হয়তো বেশি নজর রাখতে হবে, সেই ক্ষেত্রেও কিন্তু টিম ব্যালেন্স করার মতো বেশ কিছু ক্রিকেটার তাদের দলে আছে। ব্যাটিংটাও তারা চাইলে হেভি করতে পারে, বোলিং এ কম্প্রোমাইজ না করে একজন এক্সট্রা মিস্ট্রি স্পিনার বা একজন এক্সট্রা রিস্ক স্পিনার তারা দলে ঢোকাতে পারে এবং একজন ব্যাটার কমিয়েও তাদের কিন্তু ব্যাটিং এর শক্তিটা খুব একটা সমস্যা হবে না। তো এই ধরনের একটা স্কোয়াডের এগেনস্টে যখন বাংলাদেশকে আমরা দেখি, আসলে ইউ হ্যাভ টু ক্যাচ দেম অন দ্য ওয়ার্স্ট ডে। এটা কিন্তু না বলে পারছি না আসলে, যে বাংলাদেশকে দুবাইতে 20 তারিখে ইন্ডিয়ার বিরুদ্ধে খেলতে হলে এবং জিততে হলে তাদেরকে তাদের সবচেয়ে খারাপ দিনে ধরতে হবে। ফর এক্সাম্পল 2007-এর বিশ্বকাপ, যেখানে ইন্ডিয়া বলে কয়ে গিয়েছিল যে তারা চ্যাম্পিয়ন হয়ে হয়তো ফিরবে এবং সেখানে বাংলাদেশের কাছে হেরে ইন্ডিয়াকে আলটিমেটলি গ্রুপ স্টেজ থেকে বাদ পড়তে হয়েছিল। তবে কেন 2007-এর রেফারেন্স আনছি, তার কারণটা হচ্ছে বাংলাদেশ সেই বিশ্বকাপে গিয়েছিল তারুণ্য এবং অভিজ্ঞতার একটা মিশ্রণ নিয়ে। মাত্র একটা দল উঠছে, উঠতি একটা জায়গায় আছে, মাঝে মধ্যে কিছু জয় তারা পায়, তবে 2007-এ কেউ ইমাজিন করেনি ওই শক্তিশালী ইন্ডিয়াকে বাংলাদেশ হারিয়ে দিতে পারবে। এবং জাস্ট রেফারেন্স হিসেবে বলি, সেই ইন্ডিয়া দলটায় কারা ছিলেন: সৌরভ গাঙ্গুলি ছিলেন, বীরেন্দ্র সেহবাগ ছিলেন, যুবরাজ সিং, MS ধোনি, সচিন তেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, কে নেই সেই দলটায়? এই ধরনের একটা সুপারলেটিভ ব্যাটিং যে অর্ডারটা রয়েছে বা ব্যাটারদের লিস্ট রয়েছে, সেই ব্যাটারদেরকে এত কম রানে গুটিয়ে দেওয়ার কাজ এবং তারপর সেটাকে সুন্দরভাবে চেস করে নেওয়া, সেখানে কিন্তু বাংলাদেশের এই তরুণ ক্রিকেটারদের ক্রেডিট দিতে হবে, অভিজ্ঞ ক্রিকেটারদের সঠিক অভিজ্ঞতার প্রয়োগটাকেও ক্রেডিট দিতে হবে। হাবিবুল বাশার সুমন ছিলেন সেই বাংলাদেশ দলটায়, মাশরাফি মুর্তজা ছিলেন যিনি 4টা উইকেট নিয়েছিলেন সেই ম্যাচে, দুর্দান্ত বল করেছিলেন নতুন বলে। এবং যখন বাংলাদেশ ওই 190+ রানও চেস করছিল, সেই সময় কিন্তু এক্সপিরিয়েন্স ক্রিকেটাররা যতটুকু এগিয়েছিলেন, ফিয়ারলেস ক্রিকেটার যারা ছিলেন, অর্থাৎ নতুন যারা দলে ঢুকেছেন, মাত্র 8-10টা ম্যাচ, 5-6টা ম্যাচ খেলা, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তারাই কিন্তু সেই রান চেসটা লিড করেছেন। এবং এই ধরনের সিচুয়েশনে আসলে আপনার এই ইয়াংস্টারদের একটা ফিয়ারলেস মনোভাব দরকার, যেটা খানিকটা মিল পাওয়া যাচ্ছে এবারের বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডটায়। আমরা জানি ইতিমধ্যে সাকিব আল হাসান এই দলটার সঙ্গে নেই, আমরা ইতিমধ্যে জানি তামিম ইকবাল এই দলটার সঙ্গে নেই, অর্থাৎ এক্সপিরিয়েন্সে খানিকটা ঘাটতি রয়েছে ডেফিনেটলি, সেটা কিন্তু অনেকেই বলছেন। তবে এই যে তারুণ্য থাকাটা, একটা আননোন কোয়ান্টিটি হিসেবে সামনে চলে আসা, সেটাও কিন্তু ইন্টারেস্টিংলি বাংলাদেশের জন্য পজিটিভ হলেও হতে পারে। ফিয়ারলেস ক্রিকেট খেলার জন্য হয়তো মাঠে নামতে পারেন সেখানে তানজিদ তামিম, সৌম্য সরকার, তাকে অবশ্য খুব ইয়াং বলা যায় না, সৌম্য সরকার ডেফিনেটলি একজন এক্সপিরিয়েন্স ক্রিকেটার বাংলাদেশের এই মুহূর্তে। তবে তানজিদ তামিম আছেন, তাওহিদ হৃদয়রা আছেন, রিশাদ হোসেনরা আছেন, এবং এই জায়গাটায় তারা কি একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারেন কিনা, তারাই কি দ্য ফ্যাক্টরস অফ চেঞ্জ হতে পারেন কিনা, তারাই কি এক্স ফ্যাক্টর হতে পারেন কিনা বাংলাদেশের জন্য, দেখার বিষয় রয়েছে। 50 ওভার ক্রিকেটে আপনার অভিজ্ঞতাও দরকার এবং সেই সাথে তারুণ্যটাও প্রয়োজন আছে, কারণ তারুণ্য থেকে আপনি পান ভয় ডরহীন ক্রিকেট খেলার গ্যারান্টি। এবং বাংলাদেশ যদি সেই গ্যারান্টিটা দিতে পারে, ইন্ডিয়াকে যদি তাদের খারাপ দিনে বাংলাদেশ পেয়ে যায় দুবাইতে, সেই ক্ষেত্রেই একমাত্র বাংলাদেশের ইন্ডিয়াকে হারানো সম্ভব। এছাড়া কিন্তু সুযোগটা খুবই খুবই কম দেখছি আমি, এবং এ কারণেই ভয় লাগছে আসলে। খানিকটা ভয় কাজ করছে, খানিকটা এক্সাইটমেন্টও কাজ করছে। হতেও তো পারে 2007-এর মতো একটা বিগ সারপ্রাইজ বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া ম্যাচে। দেখা যাক কি হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, আত্মীয় স্বজনের সঙ্গে, সবার সঙ্গে, এবং সেই সাথে সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি চ্যানেলটি। স্টে অসম, স্টে অল স্পোর্ট উইথ অল স্পোর্ট এবিপি।